আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, একই সাথে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তরগুলি করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতে দেখো, এই অধ্যায়ের শুরুতেই তোমাদেরকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তো দেখো, এখান থেকে 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে যে বাংলাদেশে ঔপনিবেশিক যুগ ছিল কোনটি? উত্তরটি কিন্তু এখান থেকে হবে গ নাম্বার, 1757 থেকে 1947, তাই না? আচ্ছা, এবার তোমাদেরকে 2 নম্বর বলা হচ্ছে সোনারগাঁওয়ের পানামনগর ছিল নিচের কোনটি কোনটি? তো এখান থেকে উত্তরটি কিন্তু হবে ঘ নাম্বার 1, 2, 3, অর্থাৎ তিনোটাই কিন্তু হবে, তাই না? এরপর দেখো 3 নম্বর প্রশ্নে এবং 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে বা অনুচ্ছেদ দেওয়া হয়েছে। অনুচ্ছেদে বলা হচ্ছে বার্ষিক পরীক্ষা শেষ হলে শিক্ষক আজাদ রহমান শিক্ষার্থীদের নিয়ে শাহবাগে একটি ভবন পরিদর্শনে যান। ভবনটিতে প্রবেশ করে শিক্ষার্থীরা বইয়ে পড়া প্রাচীন নিদর্শনগুলো বাস্তবের দিকে খুবই অভিভূত হয়। এখান থেকে 3 নম্বর বলা হচ্ছে আজাদ সাহেব শিক্ষার্থীদের কোন ভবন পরিদর্শনে নিয়ে যান? উত্তরটি হবে ঘ নাম্বার, বাংলাদেশ জাতীয় জাদুঘর। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে আজাদ সাহেব শিক্ষার্থীদেরকে এ ধরনের ভবন পরিদর্শনে নেওয়ার কারণ হলো কি কি? উত্তরটা কিন্তু হবে খ নাম্বার 1, 2, 3, তিনোটাই। এবার দেখো তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। তো চলো আমরা সৃজনশীল প্রশ্ন উত্তরটুকু একটু পর্যায়ক্রমে ক খ গ ঘ দেখে ফেলি। তো এখান থেকে দেখো ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে তোমাদেরকে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কুষ্টিয়ার ঝিনাইদহে অবস্থিত, তাই না? এরপর তোমাদেরকে বলা হচ্ছে প্রত্নতত্ত্ব বলতে কি বোঝায়? প্রত্নতত্ত্ব বলতে বস্তুগত নিদর্শনের ভিত্তিতে অতীত পুনর্নির্মাণ করার বিজ্ঞানকে বোঝায়। প্রত্নতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ আর্কিওলজি, এর অর্থ প্রাচীন দ্রব্য সম্পর্কিত জ্ঞান। প্রত্নতাত্ত্বিকদের মতে অতীত যুগের মানুষের ব্যবহার্য দ্রব্য সামগ্রীর ধ্বংসবিশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে যুগের মানুষের সমীক্ষা বা অধ্যয়নই হলো প্রত্নতত্ত্ব। বাংলায় প্রত্নতত্ত্ব চর্চার সূচনা হয় 19 শতকের দ্বিতীয় ভাগে। এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে দেখো, হিসাম ও পারিসার মামা তাদেরকে মুসলিমের জন্য বিখ্যাত স্থানটি ঘুরতে নিয়ে গেলেন। তারা সেখানকার প্রাচীন বিভিন্ন ইমারতের স্থাপত্য নকশা দেখে মুগ্ধ হয়ে গেল। মামা তাদেরকে দ্বিতীয় দিন বিভিন্ন স্থান হতে প্রাপ্ত পুরাকৃতিগুলির নিদর্শন দেখাতে নিয়ে যান, যাতে তারা অতীত ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। তো এখান থেকে গ এবং ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে করা হয়েছে। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে তারা প্রথম দিন যে স্থানটি পরিদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকের হিসাম ও পারিসা প্রথম দিনে যে স্থানটি পরিদর্শন করে সেটি সোনারগাঁ। স্থানটিতে সুলতানি আমল এবং পরবর্তী যুগের বিভিন্ন ঐতিহ্যবাহী প্রত্ন নিদর্শন রয়েছে। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁ। মসলিন শাড়ির উৎপাদন ও ব্যবসা কেন্দ্র হিসেবে এর খ্যাতি ছিল। সোনারগাঁয়ের পানামনগর ধনী ব্যবসায়ীরা মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেক ইমারত নির্মাণ করেন। পানামনগরে এখনও এরকম 52টি ইমারত টিকে আছে। এলাকার নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতগুলোর চারপাশে ঘিরে পরিখা খনন করেছিল। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়, তবে এদের নির্মাণ কলার মুসল স্থাপত্যরা প্রভাব রয়েছে। পানামের আশেপাশে আরও কয়েকটি চমৎকার ইমারত এখনও টিকে আছে। এগুলো তৈরি করেছিল স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা। এগুলোর মধ্যে সর্দার বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি ও হাসিময় সেনের বাড়ি উল্লেখযোগ্য। উদ্দীপকের হিসাম ও পারিসা তাদের মামার সাথে প্রথম দিন যে স্থানে ঘুরতে গেল তা মুসলিমের জন্য বিখ্যাত। সেখানে সুন্দর স্থাপত্য ও নকশা সম্বলিত প্রাচীন ইমারতও আছে। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বোঝা যায় হিসাম ও পারিসা সোনারগাঁয়ের বেড়াতে গিয়েছে, আর সোনারগাঁও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক নিদর্শন দ্বারা সমৃদ্ধ। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে দ্বিতীয় দিনের ভ্রমণ কিভাবে তাদের ঐতিহ্য সচেতন করবে, মতামত সহ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, হিসাম ও পারিমার মামা দ্বিতীয় দিন তাদেরকে জাদুঘর এবং সংগ্রহশালাগুলোতে নিয়ে গেলে সেখানে সংরক্ষিত প্রত্ন সম্পত্তি দেখে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে। বাংলাদেশের পুরাকৃতিগুলো থেকে পাওয়া অনেক প্রত্ন নিদর্শন জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। হিসাম ও পারিসার মামা তাদেরকে এসব প্রত্ন সম্পদ দেখাতে নিয়ে গেলে তারা সেগুলো দেখে দেশের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করবে। ঢাকায় জাতীয় জাদুঘরের ছাড়াও দেশের অন্যান্য জাদুঘরেও রয়েছে প্রচুর প্রত্ন সম্পদ। জাতীয় জাদুঘরের গ্যালারিতে প্রত্ন নিদর্শনের সঙ্গে প্রদর্শন
করা হয়েছে বাংলার নবাব, জমিদার ও ইংরেজ শাসনামলে বেশ কিছু প্রত্নসম্পদ। আচ্ছা, আমল্লিক জাদুঘর ও সংগ্রহশালাও নানা প্রত্ন নিদর্শনের প্রদর্শনের জন্য রাখা হয়েছে। অধিকাংশ সংগ্রহশালা, এখানে বানানগুলো একটু বেশ কিছু জায়গায় ভুল আছে, তোমরা ঠিক করে নিবা। সংগ্রহশালায় জমিদারদের পুরনো প্রাসাদে অবস্থিত। জমিদারদের ব্যবহার করা নানা দ্রব্য এবং তাদের সংগ্রহ করা প্রত্নসম্পদ সেখানে প্রদর্শন করা হয়। পরিশেষে বলা যায়, উল্লেখিত জাদুঘর এবং সংগ্রহশালাগুলোতে গিয়ে হিসাম ও পারিসা সেখানে সংরক্ষিত প্রত্নসম্পদ দেখে ঐতিহ্য সচেতন হতে পারবে। এরপর তোমাদের এখান থেকে কিন্তু তোমাদেরকে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। আমরা যদি চলে আসি, দেখো 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে, পানাম নগরের স্থাপত্য নিদর্শন উল্লেখ করো। উত্তর দেখো, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত পানাম নগর ঊনবিংশ শতাব্দীর এক অনন্য স্থাপত্য নিদর্শন। এখানে সারিবদ্ধভাবে 52টি দোতলা ও 3তলা বিশিষ্ট দালান রয়েছে, যা স্থাপত্য শৈলীতে ইউরোপীয় রীতির সাথে মুঘল নকশার এক চমৎকার মিশ্রণ লক্ষ্য করা যায়। ভবনগুলোর দেয়ালে রঙিন টাইলস এবং সূক্ষ্ম কারুকাজ করা ইটের ব্যবহার একে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। মূলত হিন্দু বণিকদের বসবাসের জন্য নির্মিত এই নগরের নিরাপত্তার জন্য চারপাশের পরিখা বা খাল দিয়ে ঘেরা ছিল, যা তৎকালীন নগর পরিকল্পনার এক উন্নত উদাহরণ। এরপর 2 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে 1957 সালে ঢাকার তৈরি স্মৃতি স্তম্ভটি কাদের স্মরণে তৈরি, ব্যাখ্যা করো। উত্তর, 1957 সালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের বর্তমান নকশা অনুযায়ী যে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু হয় তা মূলত 1952 সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে তৈরি। 1952 সালের 21 ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে রফিক, শফিক, বরকত, জব্বর সহ আরও অনেকে আত্মদান করেন। তাদের এই মহান ত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে এবং বাঙালির জাতীয়তাবাদের চেতনাকে ধারণ করার লক্ষ্যে শিল্পী হামিদুর রহমানের নকশায় এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়। এটি আমাদের ভাষাপ্রেম ও সংগ্রামের এক অনন্য প্রতীক। 3 নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে, বাংলাদেশের জাতীয় জাদুঘরে কি কি প্রত্নসম্পদ রয়েছে। উত্তর, বাংলাদেশের জাতীয় জাদুঘরে আমাদের হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য এক বিশাল সংগ্রহশালা। এখানে সংরক্ষিত প্রত্নসম্পদগুলোর মধ্যে রয়েছে সুলতানি ও মুঘল আমলের স্বর্ণ, রৌপ্য ও তাম্রমুদ্রা, প্রাচীন শিলালিপি এবং হিন্দু বৌদ্ধ যুগের চমৎকার সব পাথরের ও পোড়ামাটির ভাস্কর্য। এছাড়াও জাদুঘরে মসলিন কাপড়, নকশিকাঁথা, হাতির দাঁতের কারুকাজ করা সামগ্রী এবং প্রাচীন যুদ্ধের ঢাল, তলোয়ার ও কামান প্রদর্শিত হয়। বিশেষ করে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অসংখ্য ঐতিহাসিক দলিল ও স্মৃতিচিহ্ন এখানে যত্ন সহকারে সংরক্ষিত আছে। 4 নম্বর বলা হচ্ছে, ঐতিহাসিক স্থানগুলো আমাদের ভ্রমণ করা উচিত কেন। উত্তরটি দেখো, ঐতিহাসিক স্থানগুলো আমাদের পরিচয় ও শেকড়ের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করে। এই স্থানগুলো ভ্রমণ করলে পাঠ্য বইয়ে পড়া ইতিহাস আমাদের কাছে জীবন্ত হয়ে ওঠে, যা বাস্তব জ্ঞান অর্জনে সাহায্য করে। পূর্বপুরুষের জীবনযাত্রা, সংস্কৃতি, অসাধারণ স্থাপত্য শৈলী দেখে আমাদের মতো জাতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ ও গভীর দেশপ্রেম জাগ্রত হয়। এছাড়া এ ধরনের ভ্রমণ আমাদের প্রাচীন প্রত্নসম্পদ সংরক্ষণে সচেতন করে তোলে এবং বর্তমান প্রজন্মের কাছে অতীতকে সঠিকভাবে তুলে ধরতে ভূমিকা রাখে। তো এছাড়া তোমাদের জন্য আজকের আলোচনাটি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।